বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডক্টর আবুল মোহাম্মদ ওয়াহাব হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ বর্ষের একটি কোর্স, পলিটিক্যাল থিওরি, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিস। এই বিষয়ের একটি টপিক পাবলিক স্পেয়ার। এই বিষয় নিয়ে আজ আমরা অনলাইন পাঠদান কার্যক্রম সম্পাদন করব। এই পাঠদান কার্যক্রমের লেকচার সিরিজের এটি হচ্ছে তৃতীয় লেকচার, যার বিষয় ইতিমধ্যে বলে ফেলেছি, পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ার বিষয়টি বিশ্বব্যাপী পরিচিত টপিক হলেও বাংলাদেশে টার্ম হিসাবে একটু অপরিচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আজকের এই পাঠদান কার্যক্রম থেকে বেশ লাভবান হতে পারো, যদি তোমরা এই কার্যক্রমটিকে ইতিবাচকভাবে নিয়ে মনোযোগ সহকারে দেখো, শোনো এবং সে অনুযায়ী তোমাদের জ্ঞান চর্চা অব্যাহত রাখো, তাহলে এটি তোমাদের কাজে লাগবে। যাই হোক, আমরা আমাদের মূল পাঠদান কার্যক্রমে চলে যাচ্ছি। তো আজকের পাঠদানের বিষয় হচ্ছে পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ার বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে আমরা কয়েকটি ছবির দিকে যাব, যেটা প্রথমেই বুঝতে আমাদের সাহায্য করবে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কোন বিষয়টি আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তাহলে আমরা কয়েকটা ছবি দেখার চেষ্টা করি। ছবি দেখার আগে একটু বলে নেই আজকে আমাদের কি কি শিখন ফলগুলো রয়েছে, যেটা তোমাদেরকে ওভারঅল আইডিয়া নিতে সাহায্য করবে। এবং আজকের শিখন ফলের মধ্যে আমাদের রয়েছে হোয়াট ইজ পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ার বলতে আমরা কি বুঝি, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ পাবলিক স্পেয়ার। পাবলিক স্পেয়ার বা জনপরিসরের উপাদান বলতে আমরা কি বুঝি, হোয়াট আর দ্য টাইপস অফ পাবলিক স্পেয়ার। জনপরিসর কয় ধরনের সেটা আমরা দেখতে পারবো। হোয়াট আর দ্য ইস্যুস to be considered forming BD public sphere। বাংলাদেশের জনপরিসর গঠনকল্পে কোন কোন বিষয় আমাদের ভাবনায় রাখতে হবে সে বিষয়ে আমরা জানতে পারবো। এবং ফাইনালি পাবলিক স্পেয়ার কেন ম্যাটার্স, কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা দেখতে পারবো। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি পাবলিক স্পেয়ার বলতে কি বুঝি। আগে যেটা বলেছিলাম যে কয়েকটি ছবি আমরা দেখে নিই, যে বিষয় ছবিগুলো আমাদেরকে সাহায্য করবে আসলে পাবলিক স্পেয়ারটা কোন লেভেল, কোন পর্যায়ে রয়েছে, বিষয়টি কি ধারণা আমাদের লাভ করবে। ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ দিয়ে দেখি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি। এই ছবির বিষয়বস্তু অনেকেই হয়তো ধরে ফেলতে পেরেছে আসলে এটা কি। খুবই আলোচিত একটি বিষয়, বিশ্বব্যাপী আলোচিত একটি বিষয় বর্তমানে, যেটা একটি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে রিলেটেড একটি খুবই প্রাসঙ্গিক ছবি। এই ছবিটি কি আসলে পরবর্তী স্লাইড থেকে আমরা বুঝতে পারবো। পরবর্তী স্লাইডের দিকে যাই, সেখানে কি রয়েছে, একটি ছবি রয়েছে, ওয়ার্ল্ড মানচিত্রের উপর একটি করোনা ভাইরাসের একটা লোগো দেওয়া আছে, একটি করোনা ভাইরাস লেখা রয়েছে। তাহলে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি কি, যে ছবিটা আমরা দেখিয়েছি সেটা করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়। তাহলে এই করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী একটি পাবলিক কনসার্ন, মানে একটা উদ্বেগের বিষয়, কমন কনসার্নে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা একটু ধরে নেই যে আমাদের আলোচনার সুবিধার্থে একটা কমন কনসার্ন বা সবার একটা উদ্বেগের বিষয় বা আলোচনার বিষয় এসেছে। আমরা আরেকটা স্লাইডের দিকে যাই, যেটা বুঝতে সুবিধা হবে আমাদের আজকে ইস্যুটা। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সংগঠন কর্তৃক জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এই মাস্কটা আমরা জানি সরাসরি রিলেটেড হচ্ছে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়, যাতে এটা না ছড়িয়ে পড়ে, অন্যজন সংক্রমিত না হয়। কারণ একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই একটি সংগঠন এটা করে যাচ্ছে, তার মানে তারা মাস্ক বিতরণ করছে জনগণ সচেতন করার জন্য, এটা ব্যবহারের উৎসাহ দেওয়ার জন্য। তার মানে একটা সংগঠনের কাজ আমরা দেখতে পাচ্ছি যে একটা কমন কনসার্ন যেটা ছিল করোনা ভাইরাস, সেই সংক্রান্ত বিষয়ে একটা সংগঠন কাজ করছে। কি কাজ করছে, তারা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করছে। আর একটা ছবি আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েকজন লোক বসে রয়েছে একটা টি স্টলে। তাহলে যখন যে বিষয়গুলো খুবই আলোচিত বিষয় হয়, তখন টি স্টলগুলোর বা কফি হাউসগুলোর যারা সেখানে অংশগ্রহণ করে তাদের একটা আলোচনার বিষয় হয়ে যায় ওই কমন ইস্যুগুলো, কমন পাবলিক ইন্টারেস্ট ওরিয়েন্টেড বা কনসার্ন ওরিয়েন্টেড বা যে ধরনের উদ্বেগজনক বিষয়গুলো আলোচনার বিষয় থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যদি এই ধরনের কোনো টি স্টলে বসার সুযোগ হয়ে থাকে, যদিও করোনাকালীন সময় এটা নিষিদ্ধ, তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই ধরনের টি স্টল যখন বসে সেই ক্ষেত্রে, বা যদি কোনো কফি হাউসে লোকজন বসে সেই ক্ষেত্রে কমন কনসার্ন বিষয়ে বা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কথা বলে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের টি স্টলে অবশ্যই করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনার এখানে সুযোগ আছে। তারা হয়তো সেই বিষয়ে আলোচনা করছে বা মতামত ব্যক্ত করছে, কি হতে পারে, কিভাবে এটা প্রতিরোধ করা যেতে পারে, জনগণের ভূমিকা কি হতে পারে, সরকার কি ভূমিকা পালন
করছে, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের ভূমিকা কি আরো কিভাবে ভালো হতে পারে, এই জাতীয় ব্যাপক আলোচনার সুযোগ রয়েছে এই ধরনের টি স্টলগুলোতে। আমরা জাস্ট ছবিগুলো একটু লিঙ্ক করব যাতে আমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা করে হয়। আবার আমরা আরেকটা ছবির দিকে যাই। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে টকশো একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যে কয়েকজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যে তারা টকশোতে অংশগ্রহণ করছে। এখানে তারা বিভিন্ন বলা যেতে পারে জুম আইডি বা বিভিন্ন উপায়ে তারা একে অপরের সাথে কানেক্টেড হয়েছে। এই বিষয়টা যেহেতু যদি বর্তমানে ব্যাপার হয়ে থাকে, তাহলে এখানেও টকশোর অন্যতম আলোচনার ইস্যু হতে পারে এই করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপার, যেহেতু এটা একটা কমন কনসার্ন হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। নিচে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি গার্মেন্টস এর কর্মীরা অবরোধ করেছে রাস্তায়। তো আমরা যতটুকু জেনেছি, যে আমরা বিভিন্ন পত্রিকা থেকে জেনেছি, বিভিন্ন নিউজ থেকে জেনেছি, টিভির খবর থেকে জেনেছি, বিভিন্ন আলোচনায় জেনেছি যে গার্মেন্টস কর্মীরা এখানে অবরোধ করেছিল করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে। তাদের যখন কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল বা তাদের যখন শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছিল, এই সমস্ত ব্যাপারকে সামনে নিয়ে তারা প্রতিবাদে বিক্ষোভ করেছে, এবং তার অর্থে সেইভাবে তারা কি করেছে, এখানে একটা অবরোধ করেছে, রাস্তাঘাট বন্ধ করে রেখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপারগুলো সব কমন কনসার্নে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গাতে এই কমন কনসার্ন নিয়ে আলোচনা হচ্ছে, তার প্রতিবাদ হচ্ছে, তারা জনগণ অংশগ্রহণ করছে বিভিন্নভাবে, মতামত প্রকাশের মাধ্যমে বা সরাসরি অংশগ্রহণ করছে। তাহলে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা একটা এরিয়া, এই এরিয়াটা আমাদের মূল ফোকাস ছিল, যে কিভাবে এই সমস্ত এরিয়াতে কমন কনসার্ন বা পাবলিকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে মানুষের কিভাবে প্রতিবাদ বা কথা বলা হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু দেখে নেব যে এই যে জায়গাটা দেখলাম, যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে সমাজের বা রাষ্ট্রের কোথায় অবস্থিত। তাহলে আমরা, বা তার আগে একটু বলে নেই, শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে এই করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, ইউটিউবে আলোচনা হচ্ছে, টুইটারে শেয়ার হচ্ছে, অনেক তথ্য পরিবেশন হচ্ছে, করোনা ভাইরাস কোথায় কি অবস্থা রয়েছে, কোন দেশের অবস্থা কি, কিভাবে মোকাবেলা করা যায়, এখানে ডাক্তারদের প্রেসক্রিপশন কি, ব্যাপক বিষয় এখানে আলোচনার সুযোগ রয়েছে এখানে ফেসবুক, টুইটার ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলা একটা একটা স্পেস তৈরি করেছে, সোসাইটিতে একটা স্পেস তৈরি করেছে, যে স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে মানুষ তার মতামতগুলো ব্যক্ত করার সুযোগ পাচ্ছে এবং তার মাধ্যমগুলোর মধ্য দিয়ে সে অংশগ্রহণ করছে। তাহলে আমরা দেখে নেই আমাদের সমাজ বা রাষ্ট্রে এই জায়গাটা কোথায়, আমরা একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাবলিক স্পায়ার, এখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে পাবলিক স্পায়ার বা জনপরিষদ, এক পাশে রয়েছে রাষ্ট্র, এক পাশে রয়েছে জনগণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি জনগণ এবং রাষ্ট্রের মাঝামাঝিতে একটা পরিষদ তৈরি হয়েছে, একটা স্পেস তৈরি হয়েছে, একটা স্পেয়ার তৈরি হয়েছে। আর এই স্পেয়ার গুলো যেহেতু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার তুলে আনছে, তাহলে এই মধ্যবর্তী যে জায়গাটা, গুরুত্বপূর্ণ একটা জায়গা সৃষ্টি হয়েছে, এই জায়গাটা হচ্ছে জনপরিষদ। আমরা আরেকটা স্লাইড দেখার চেষ্টা করি, যেখানে এই যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা গোল টেবিল বৈঠকের মতো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেহেতু একটা আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে, আর আলোচনাগুলা যদি সোসাইটি বা স্টেটের মধ্যবর্তী জায়গায় হয়ে থাকে, তাহলে সেটা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আলোচনা হচ্ছে। এবং সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা একেবারে মধ্যবর্তী জায়গায়। কোথার মধ্যবর্তী, এক পাশে রয়েছে সোসাইটি সমাজ, এক পাশে রয়েছে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র এবং সমাজের মধ্যবর্তী জায়গা যে পরিসর, এই পরিসরটাকে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেয়ার বা পরিসর, যেটা হচ্ছে পাবলিক স্পেয়ার। যাই হোক, আমরা যে ছবিগুলো এখানে দেখানোর চেষ্টা করলাম, এই ছবিগুলো দেখানোর মূল উদ্দেশ্য ছিল আসলে আমাদের এই পাবলিক স্পেয়ার বা জনপরিসরটা বোঝার আগে কিছু কিছু আইডিয়া আমাদের ডেভেলপ করে নেওয়া। আসলে যেহেতু তুলনামূলকভাবে বাংলাদেশে একটি নতুন কনসেপ্ট, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট হিসেবে আবির্ভূত হয়েছে, সেহেতু বিষয়টা বোঝার সুবিধার্থেই আমরা এই ছবিগুলা সামনে আনার চেষ্টা করেছি। এখন আমরা আরেকটা স্লাইডটা দেখে নিই, আসলে পাবলিক স্পেয়ারটা কোথায় বোঝা যাচ্ছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি পাবলিক স্পেয়ার এখানে রয়েছে। তা পাবলিক স্পেয়ার দেখা যাচ্ছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রয়েছে, স্বাধীন গণমাধ্যমের ব্যাপার রয়েছে, এখানে বিভিন্ন লোকের র্যাঙ্কের ব্যাপার, তারা কারা এখানে অংশগ্রহণ করে, কোন এলাকার, সেটা দেয়া রয়েছে। তবে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ পাবলিক স্পেয়ারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ইস্যু সরাসরি চলে আসছে, যেমন গভর্নমেন্টের কার্যক্রম, গভর্নমেন্টের পাওয়ারের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি পাবলিক স্পেয়ারে চলে আসে। তার মানে গভর্নমেন্ট যে কার্যক্রমগুলো হাতে নেয়, সেই কার্যক্রমগুলোর প্রভাবটা পাবলিক স্পেয়ারে আলোচনা হয়। এবং মিডিয়াতে, কর্পোরেট মিডিয়া, বিশেষ করে কর্পোরেট মিডিয়াতে যে সমস্ত বিষয়গুলা আলোচনা হয়, বিশেষ করে পোলিং, অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য যে জাতীয় ইস্যুগুলো আসে, সেই ইস্যুগুলোর প্রভাবটা আমরা আলোচনামূলক প্রভাব হিসেবে আমরা দেখতে পারি, সেগুলো পাবলিক স্পেয়ারে চলে আসে। আবার দেখি যে সমস্ত সিটিজেন অ্যাক্টরস বা সিটিজেন অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের কর্মকাণ্ডগুলো যখন আলোচিত হয়, তখন সেইগুলো তথ্য হিসেবে পাবলিক স্পেয়ারে চলে আসে কথা বলার সুবিধার্থে।
এই জাতীয় বিষয়গুলো আমরা দেখি কম বেশি পাবলিক স্পেয়ারের উপরে প্রভাব পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো যে সমস্ত অ্যাক্টরস গুলো রয়েছে, তাদের কর্মকাণ্ড যে কোনো ভাবেই হোক পাবলিক স্পেয়ারের উপর একটা প্রভাব চলে আসে। তাহলে বিষয় এই স্লাইড গুলোর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে পাবলিক স্পেয়ার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে আমাদের যে বিষয়টা এখন খুবই দরকার সেটা হচ্ছে আসলে তাহলে পাবলিক স্পেয়ারটা কি, এটা আমাদের একটু জানা দরকার। তাহলে সেই অর্থে আমরা একটু চলে যাব যে পাবলিক স্পেয়ার বলতে আমরা কি বুঝি, কয়েকজন তাত্ত্বিকের দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করি, আমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পাবলিক স্পেয়ারের ব্যাখ্যা। সেই ব্যাখ্যার মধ্যে আমরা কি বলছে এখানে দেখার চেষ্টা করি যে পাবলিক স্পেয়ার বা জনপরিসর হচ্ছে ইজ দ্য এরিনা, একটা ক্ষেত্র। সেখানে কি হয়, হোয়ার সিটিজেন্স কাম টুগেদার, যেখানে বিভিন্ন নাগরিকরা সেখানে আসে। তার মানে একটা স্পেয়ার এটা হচ্ছে একটা এরিনা, একটা জায়গা যেখানে কি করে বিভিন্ন সিটিজেন একত্রিত হয়। তারা একত্রিত হয়ে কি করে, তারা এক্সচেঞ্জ করে, বিনিময় করে। কি বিনিময় করে? অপিনিয়ন, তাদের নিজস্ব যে মতামত গুলো রয়েছে সেই মতামত গুলো ব্যক্ত করে কোন বিষয়ে? পাবলিক অ্যাফেয়ার্স। তবে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যে সমস্ত মতামত রয়েছে তারা একত্রিত হলেই তারা এই বিষয়ে কথা বলে, এই বিষয়ে তারা মতামত প্রদান করে, সে বিষয়ে আলোচনা করে এবং ডেলিবারেট করে। তবে সুচিন্তিত মতামত সেখানে প্রদান করে। তারপর যখনই আলোচনা করবে, আলোচনার বিভিন্ন ইস্যু যখন চলে আসবে তখন তারা সুচিন্তিত মতামত প্রকাশ করে। এর ফলে কি হয়, ইভেনচুয়ালি ফর্ম পাবলিক অপিনিয়ন, এর মাধ্যমে তারা কি গঠন করে, তারা জনমত তৈরি করে। তাহলে আমরা প্রথম সংজ্ঞার মাধ্যমে দেখলাম যে জনপরিসর হচ্ছে একটা জায়গা, যে জায়গাতে জনগণ একত্রিত হয়, একত্রিত হয়ে তারা কি করে, তারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা কমন কনসার্ন বা সবার যেখানে উদ্বেগের ব্যাপার রয়েছে এই জাতীয় বিষয়গুলো নিয়ে তারা কি করে, মতামত ব্যক্ত করে, তারা আলোচনা করে এবং তারা সুচিন্তিত মতামতের মাধ্যমে আলটিমেটলি কি করে, তারা জনমত তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জনগণের অংশগ্রহণের মাধ্যমে, তাদের আলোচনার মধ্য দিয়ে, সুচিন্তিত মতামতের মাধ্যমে কি তৈরি হয়, পাবলিক অপিনিয়ন বা জনমত তৈরি হয়। এটা একটা সংজ্ঞা থেকে আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে পাবলিক স্পেয়ার। আর একটা সংজ্ঞার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। সেখানে কি বলছে যে পাবলিক স্পেয়ার ইজ এ স্পেস, আগের মতে আমরা দেখতে পাচ্ছি জনপরিসর হচ্ছে একটা জায়গা, স্পেস বিটুইন কিসের মধ্যে, দ্য স্টেট অ্যান্ড হাউস হোল্ড। তার মানে আমাদের যে পরিবার রয়েছে এবং রাষ্ট্র রয়েছে এর মধ্যবর্তী একটা জায়গা হচ্ছে এই জনপরিসরটা। তার মানে রাষ্ট্র এবং আমাদের যে পরিবার রয়েছে এর মাঝামাঝি একটা জায়গা হচ্ছে পাবলিক স্পেয়ার হয়। আর যেখানে কি হয়, ফ্রি মানে মুক্ত এবং ইকুয়াল, সম মনের বা সমমানের নাগরিকেরা, সিটিজেন্স কাম টুগেদার, একত্রিত হয়। একত্রিত হয়ে তারা কি করে, তারা একত্রিত হয়ে তারা কি করে, শেয়ার ইনফরমেশন, তারা তথ্যকে শেয়ার করে, তাদের কাছে যে তথ্য রয়েছে শেয়ার করে, তারা ডিবেট করে, তারা বিতর্ক করে, তারা ডিসকাস আলোচনা করে এবং টু ডেলিভারেট, এবং তারা কি করে, তারা সুচিন্তিত মতামত ব্যক্ত করে কোন বিষয়ে, অনকমন কনসার্নস। তার অর্থ হচ্ছে যে সমস্ত কমন উদ্বেগের বিষয় রয়েছে, মানে যে উদ্বেগটা সবার মাঝে বিরাজ করে, যেমন বর্তমানে করোনা ভাইরাস, এটা সারা বিশ্বের সকল মানুষের মাঝে এই উদ্বেগটা বিরাজ করছে। এই জাতীয় কমন কনসার্নস বা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার গুলো নিয়ে তারা কি করে, ইনফরমেশন যেগুলো রয়েছে, তথ্য শেয়ার করে, সে বিষয়ে বিতর্ক করে তারা এবং আলোচনা করে। এর প্রেক্ষাপটে তারা কি করে, সুচিন্তিত মতামত ব্যক্ত করে। এবং এই যে স্পেস বা এই যে এরিয়াটা হচ্ছে রাষ্ট্র এবং পরিবারের মধ্যবর্তী জায়গা, এই মধ্যবর্তী জায়গাটাতেই এই ঘটনাগুলো সংঘটিত হয়। তাহলে এটি হচ্ছে পাবলিক স্পেয়ার। আমরা আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি, একটু হাবার ম্যাসের সংজ্ঞাটার দিকে যাই, একটু বলে নেই এখানে। এই পাবলিক স্পেয়ার থিওরিটা দিয়েছেন হাবার ম্যাস। ওনার একটা সংজ্ঞা আমরা দেখার চেষ্টা করি। হাবার ম্যাস উনি 1989 সালে একটা সংজ্ঞা দিয়েছেন, সেই বিষয়টা ঠিক উনি এভাবে বলেছেন, পাবলিক স্পেয়ার ইজ লোকেটেড বিটুইন দ্য স্পেয়ার্স অফ প্রাইভেসি অ্যান্ড অথরিটি। তার মানে ওই একই কথা বলা হচ্ছে যে রাষ্ট্র এবং হচ্ছে ব্যক্তিগত লেভেলের মধ্যবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে পাবলিক স্পেয়ার। ইট ইজ নাইদার প্রাইভেট নর অথরিটেটিভ। তার মানে এটা ব্যক্তিগত বিষয়ও না, এটা সরকারি কোনো বিষয়ও না, একটা মধ্যবর্তী জায়গা, বাট বিটুইন দ্য টু, এই দুইয়ের মাঝেই হচ্ছে স্পেসটা। উনি আরো বলেছেন, একটু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে বর্তমানে হাবারমাসের ভাষ্য অনুযায়ী যেটা হচ্ছে মিডিয়া বলতে এখানে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন এটসেট্রা, এগুলোকেও বিবেচনা করা হয় হিসাবে পার্ট অফ দ্য পাবলিক স্পেয়ার। তারপর এই মিডিয়াগুলো, টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলাকেও বর্তমানে জনপরিসরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা পাবলিক স্পেয়ারের
কয়েকটি সংজ্ঞা দেখলাম, আরো দু একটি দেখলে আমাদের সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। যেমন অলিভার এবং মেয়রের ভাষ্য মতে উনি গুরুত্ব দিয়েছেন যে পাবলিক যে ইভেন্টস গুলা ঘটে, যেটা হচ্ছে যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে ইভেন্টস গুলা ঘটে, সেই ইভেন্টস গুলা পাবলিক স্পেয়ার গঠনে, মানে শেপিং দ্য পাবলিক স্পেয়ার গঠনে সিগনিফিক্যান্ট রোল প্লে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে উনি কি বলেছেন, দ্য মাস মিডিয়া, গণমাধ্যম আর ইম্পর্টেন্ট কন্ডুইটস অফ ইনফরমেশন বিটুইন গ্রুপস অফ পিপল। তার বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে সিগনিফিক্যান্ট ইভেন্ট গুলা ঘটে, এই ইভেন্ট গুলা কন্ডুইটস করে বা এই তথ্যগুলা কে সরবরাহ করে, গণমাধ্যম। কাদের মাঝে? এই বিটুইন দ্য গ্রুপস অফ পিপল, এই বিভিন্ন গোষ্ঠীবদ্ধ যে জনসমষ্টি রয়েছে, জনগণ রয়েছে, তাদের মধ্যে এই তথ্যগুলা, ইভেন্টস, পাবলিক ইভেন্টস বা জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনাগুলা শেয়ার করে থাকে হচ্ছে মাস মিডিয়া। তার মানে এই যে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্যগুলো যখন মাস মিডিয়া দিয়ে দিচ্ছে, এবং সেটা পাবলিক স্পেয়ার বা জনপরিসর গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটু বলা যায়, এই জনপরিসরে পাবলিক ইভেন্ট, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়ে অনেক স্কলার এভাবে মতামত ব্যক্ত করেছেন সারা বিশ্বব্যাপী। তারা বলেছে যে এই পাবলিক ইভেন্টস গুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাবলিক স্পেয়ার গঠনের ক্ষেত্রে, জনপরিসর গঠনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট স্পেস, একটা কি জন্য, হুইচ সিটিজেন ডিসকাস এন্ড ডিবেট পাবলিক ইস্যুস। আর এই অ্যাবস্ট্রাক্ট স্পেসে কি হচ্ছে, জনগণ যারা পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তারা আলোচনা করে, ডিবেট করে, বিতর্ক করে এই পাবলিক ইস্যুগুলো নিয়ে। তাহলে এই যে আলোচনা, বিতর্ক বা সুচিন্তিত মতামত প্রদান করে পাবলিক ইভেন্টস গুলা নিয়ে, পাবলিক জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, আর এই আলোচনা করা, এভাবে অংশগ্রহণ করা, বিতর্কে অংশগ্রহণ, এর মধ্য দিয়েই পাবলিক স্পেয়ারটা গঠিত হয়। তাহলে আমরা এখানে মোটা দাগে 5টি জায়গা থেকে পাবলিক স্পেয়ার বলতে কি বোঝায় আমরা দেখার চেষ্টা করলাম। একটু যদি আমরা শর্ট সামারি করি, তাহলে আমরা বলতে পারি পাবলিক স্পেয়ার হচ্ছে একটা এরিয়া। এই এরিয়াটা কিসের মধ্যে অবস্থিত? রাষ্ট্র এবং সমাজের মধ্যবর্তী জায়গায় অবস্থিত, যেখানে জনগণ অংশগ্রহণ করে। তারা কি করে? তাদের কাছে পাবলিক কনসার্ন সংক্রান্ত, জনস্বার্থ সংশ্লিষ্ট বা জনগণের উদ্বেগের যে সমস্ত বিষয় রয়েছে, সেসব বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করে, তথ্য শেয়ার করে, বিতর্ক করে এবং ফাইনালি পাবলিক অপিনিয়ন সৃষ্টি করে। আবার কি হতে পারে? তারা কমন কনসার্ন বিষয়ে আলোচনা করে এবং এই আলোচনার মধ্য দিয়ে যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে, এই পরিবেশটাকে বলা হচ্ছে পাবলিক স্পেয়ার। আবার কি হতে পারে এখানে? হাবারম্যাস, যিনি হচ্ছে প্রবক্তা এই পাবলিক স্পেয়ার থিওরির, উনি বলেছেন যে ব্যক্তিগত লেভেল এবং সরকারি লেভেলের মধ্যবর্তী জায়গায় এটা অবস্থিত, এবং বর্তমানে উনি মিডিয়াকে পাবলিক স্পেয়ারের গুরুত্বপূর্ণ, জনপরিসরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কল্পনা করেছেন, ভেবেছেন, সেটা দেখিয়েছেন। তাই উনি বলেছেন টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিনস, এগুলো পাবলিক স্পেয়ার বা জনপরিসরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে পরিণত হয়েছে। তাহলে মোটা দাগে এই যে স্পেস, জায়গাটা রাষ্ট্র এবং সোসাইটির মধ্যবর্তী যে জায়গাটা, যে জায়গাটাতে মানুষ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই আলোচনার ভিত্তিতে যে জনমত তৈরি করে, এই স্পেসটাকেই বলা হচ্ছে, এই এরিয়াটাকে বলা হচ্ছে পাবলিক স্পেস। আমরা যদি আগের যে ছবিগুলো দেখে এসেছি, সেই ছবিগুলো যদি আমরা লিঙ্ক করতে পারি, তাহলে এটা বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা দেখেছি যে ওই স্পেসটা কি ছিল, জনগণ একটা জায়গাতে এসে তারা মিট করছে, সেখানে আলোচনা করছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করছে, শেয়ার করছে। যে এই একটা স্পেস তৈরি হয়েছে, পরিসর তৈরি হয়েছে, এই পরিসরটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পাবলিক স্পেস। তাহলে আমরা পাবলিক স্পেস সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া আমরা লাভ করলাম। তাহলে আমাদের পাবলিক স্পেস সম্পর্কে বুঝতে হলে আসলে পাবলিক স্পেয়ার আর পাবলিক স্পেয়ার বা জনপরিসরের উপাদানগুলো কি কি রয়েছে, সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের এটি বুঝতে আরো সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি যে পাবলিক স্পেয়ার বা জনপরিসর, এই পাবলিক স্পেয়ার জনপরিসরের এলিমেন্টস গুলা কি কি রয়েছে, মানে উপাদানগুলো কি কি রয়েছে, তাহলে আমাদের এটা বুঝতে আরো সহজ হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাবলিক স্পেয়ার বা জনপরিসরের প্রথম উপাদান হচ্ছে ভলান্টারি অ্যাসোসিয়েশন। অর্থ হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভলান্টারি অ্যাসোসিয়েশন বা সংগঠনগুলো রয়েছে, যারা জনগণের স্বার্থে কাজ করে থাকে, নন প্রফিট অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনগুলো হচ্ছে একটি এলিমেন্টস পাবলিক স্পেয়ার, যেমন সিভিক অর্গানাইজেশন, সিটিজেন অ্যাকশন অর্গানাইজেশন। তার অর্থ হচ্ছে বিভিন্ন অলাভজনক বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, যারা মানবাধিকার সংক্রান্ত বা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাপার নিয়ে তারা কাজ করে থাকে। এই ধরনের সংগঠনের
কার্যাবলীকে একটা এলিমেন্ট হিসেবে দেখানো হয়েছে, যেটাকে বলা হয়েছে ভলান্টারি অ্যাসোসিয়েশন হিসেবে পাবলিক স্পেয়ারের একটি উপাদান হিসেবে কাজ করছে। আরেকটি উপাদান আমরা দেখতে পাচ্ছি পাবলিক স্পেসেস। জনগণ যে জায়গাগুলোতে তাদের যাতায়াতের সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে পাবলিক স্পেসেস। তা পাবলিক স্পেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কফি হাউস, টি স্টল, পার্ক, এগুলো হচ্ছে পাবলিক স্পেসেস। এই সমস্ত জায়গাগুলোতে মানুষ যখন একত্রিত হয় তখন তাদের বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে কমন কনসার্ন সংক্রান্ত ব্যাপারে কথা বলার সুযোগ রয়েছে। এর মধ্যে দিয়ে এই পাবলিক স্পেসেস গুলাও পাবলিক স্পেয়ারে পরিণত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে মিডিয়া। বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট পাবলিক স্পেস, সেটা হচ্ছে মিডিয়া। বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে এই জায়গাটা আরো বেশি ব্যাপক প্রসার লাভ করেছে এবং পাবলিক স্পেয়ারের কার্যাবলীকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এই মিডিয়ার মধ্যে আমরা ইন্টারনেট বেসড মিডিয়া যেমন টিভি, নিউজ, ভিউজ, টক শো, ফেসবুক, এগুলা পাবলিক স্পেয়ারের অন্যতম একটি অনুষঙ্গ হিসেবে কাজ করছে এবং আমরা বলি যে এলিমেন্টস এর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এই মিডিয়া বেসড এই পাবলিক স্পেয়ারের জায়গাগুলো। এটা একটা এলিমেন্টস পাবলিক স্পেয়ারের। আর একটা এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশন, যে সমস্ত মাধ্যমে মানুষ তার মতামত ব্যক্ত করে থাকে, এই মাধ্যম গুলাকেও বলা হচ্ছে পাবলিক স্পেয়ার এলিমেন্ট, যেমন নিউজ পেপারস, জার্নালস, বুকস, ডিবেট, লেকচার, ফোরাম, মিউজিক, আর্টস। তবে সংবাদপত্র, বিভিন্ন যে সমস্ত জার্নাল রয়েছে বা বই রয়েছে, বিতর্কশালা রয়েছে এবং বিভিন্ন ফোরাম রয়েছে, তারা বিভিন্ন যেমন আলোচনামূলক কার্যাবলী তারা পরিচালনা করে, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকে এবং বিভিন্ন মিউজিক বা আর্ট, নাটক, এগুলা পাবলিক স্পেয়ারের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। এগুলোকে আমরা পাবলিক স্পেয়ারের এলিমেন্ট হিসেবে দেখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পাবলিক স্পেয়ারের এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে ভলান্টারি অ্যাসোসিয়েশনস, পাবলিক স্পেসেস যেমন কফি হাউস, টি স্টল, মিডিয়া, ফেসবুক, টক শো, এটসেট্রা, এবং এক্সপ্রেশনের মধ্যে যেমন রয়েছে নিউজ পেপার, জার্নালস, বুকস, লেকচার, ফোরাম, নাটক ইত্যাদি, এগুলো পাবলিক স্পেয়ারের এলিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা পাবলিক স্পেয়ার এলিমেন্টস গুলো দেখলাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে পাবলিক স্পেয়ার কয় ধরনের হতে পারে। পাবলিক স্পেয়ার একটা আমরা দেখতে পাচ্ছি যে সিভিক অর্গানাইজেশন বেসড পাবলিক স্পেয়ার, মানে অর্গানাইজেশন সিভিক, জনগণের যে সমস্ত নন প্রফিটেবল অর্গানাইজেশন রয়েছে তাদের কার্যাবলী ভিত্তিক পাবলিক স্পেয়ার একটা টাইপ। যেমন এর মধ্যে রয়েছে সিভিল সোসাইটি, নন প্রফিট অর্গানাইজেশন, গ্রুপ ওয়ার্কিং ফর দ্য কনসার্ন অফ দ্য সিটিজেন, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, গ্রুপ, এই জাতীয়। এইগুলাকে আমরা বলতে পারি যে সিভিক অর্গানাইজেশন বেসড পাবলিক স্পেয়ার, এটা একটা ধরন। এর মধ্যে বোঝার সুবিধার্থে সিভিল সোসাইটি ভিত্তিক অর্গানাইজেশনকে আমরা বোঝাতে পারি, বা বিভিন্ন সংগঠন রয়েছে যারা জনগণের জন্য কাজ করে, বিশেষ করে মানবাধিকার সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে, বা পরিবেশ সংক্রান্ত সংগঠন, এগুলোকে আমরা বলতে পারি যে সিভিক অর্গানাইজেশন বেসড পাবলিক স্পেয়ার। আর একটা ধরন হচ্ছে মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার, বর্তমানে যেটা অন্যতম আলোচনা আর বিষয়, যে মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার। এর মধ্যে আমরা কি দেখতে পাই? টক শো, ফেসবুক, নিউজ, ভিউজ, ইন্টারনেট, এটসেট্রা। এইগুলার মধ্য দিয়ে কি হয়, এখানে যে জনপরিসর সৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারি মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার একটি গুরুত্বপূর্ণ ধরন পাবলিক স্পেয়ার, বা জনপরিসরের একটি গুরুত্বপূর্ণ ধরন মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার। আমরা আরেকটি পাবলিক স্পেয়ারের ধরন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাবলিক স্পেস বেসড পাবলিক স্পেয়ার। তার হচ্ছে জনগণের যে স্পেস গুলা, বিশেষ করে কফি হাউস, টি স্টল, পার্ক, এই সমস্ত এরিয়া ভিত্তিক, যেখানে জনগণের খুব ইজিলি অ্যাক্সেসিবিলিটি রয়েছে, মানে প্রবেশের অধিকার রয়েছে, জনগণ ইজিলি সেখানে একত্রিত হতে পারে সহজে, এই জায়গাগুলো ভিত্তিক পাবলিক স্পেয়ার বলা হচ্ছে। তাহলে আমরা পাবলিক স্পেয়ারের কয়েকটি ধরন দেখতে পেলাম। একটা হচ্ছে সিভিক অর্গানাইজেশন বেসড পাবলিক স্পেয়ার, মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার, আর একটা পাবলিক স্পেস বেসড পাবলিক স্পেয়ার। এই তিনটা ধরন আমরা এখানে দেখতে পেলাম। তাহলে মোটা দাগে আমরা তিনটা ইস্যুকে এখানে কভার করেছি। একটা হচ্ছে পাবলিক স্পেয়ার বলতে আমরা কি বুঝি, পাবলিক স্পেয়ার এলিমেন্ট গুলা কি কি, বা জনপরিসরের উপাদানগুলো কি কি, এবং জনপরিসর কোন ধরনের হয়ে থাকে, সেটা আমরা তিনটা ইস্যু আমরা কভার করেছি পাবলিক স্পেয়ার কে ভালোভাবে বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখার চেষ্টা করব যে যেহেতু পাবলিক স্পেয়ার বা জনপরিসরটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে হয়তো আমরা বুঝতে পেরেছি বা অনুধাবন করতে পেরেছি, সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশে এই জনপরিসর গঠনকল্পে কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়। যেহেতু বাংলাদেশ সে পাবলিক স্পেয়ারের চর্চা রয়েছে, হয়তো
টার্মগত অর্থে আমরা পরিচিত নয়, বাট চর্চাটা যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে পাবলিক স্পেয়ার গঠনকল্পে বাংলাদেশে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো বাংলাদেশের পাবলিক স্পেয়ার গঠনকল্পে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফ্রিডম অফ অপিনিয়ন এন্ড এক্সপ্রেশন। মানে স্বাধীনতা, কিসের স্বাধীনতা? মতামত প্রকাশের যে মতামত প্রকাশের যে স্বাধীনতা, সেটাকে বলা হচ্ছে পাবলিক স্পেয়ার গঠনের অন্যতম উপাদান। এক্ষেত্রে আমরা বলতে পারি যে the right to freedom of expression is accepted as a human rights under Article 19 of the Universal Declaration of Human Rights and acknowledged in international human rights law in the International Covenant on Civil and Political Rights. তার মানে ICCPR, তারপরে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারপরে আন্তর্জাতিক যে চুক্তি রয়েছে, মতৈক্য রয়েছে কিসের এবং সিভিল এবং যে পলিটিক্যাল রাইটস সংক্রান্ত ব্যাপারে, মানে জনগণের এবং রাজনৈতিক যে অধিকার সংক্রান্ত ব্যাপারে আন্তর্জাতিক যে চুক্তি রয়েছে ICCRP, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানে আর্টিকেল 19-এ কিন্তু বলা হয়েছে যে রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ অ্যাকসেপ্টেড। তার অর্থ হচ্ছে এই যে মতামত প্রকাশের যে স্বাধীনতা, এটা আন্তর্জাতিক চুক্তিতে কিন্তু অ্যাকসেপ্টেড, মানে গৃহীত হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে রাইটটা ইন্টারন্যাশনালি আমাদের রয়েছে, আন্তর্জাতিকভাবে যে অধিকারটা রয়েছে, যে মতামত প্রকাশের স্বাধীনতা, এই মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে পাবলিক স্পেয়ার গঠন করতে হলে, জনপরিসর গঠন করতে হলে। তাহলে আমরা বলতে পারি জনপরিসর গঠন করার ক্ষেত্রে এই মতামত প্রকাশের স্বাধীনতাটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে আমরা দেখে নেই বাংলাদেশে এটার সাংবিধানিক এটার গ্রহণযোগ্যতা বা অবস্থাটা কি রয়েছে আমরা দেখে নেই। বাংলাদেশের সংবিধানের দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39-এর 1, আর্টিকেল 39 আর্টিকেল অনুচ্ছেদ 19-এর 1-এ কিন্তু বলা হয়েছে ফ্রিডম অফ থট, চিন্তার স্বাধীনতা, কনসেন্ট, বিবেক অ্যান্ড স্পিচ, মতামতের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা গ্রান্টেড। তার অর্থ আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার হিসেবে সংবিধানের 39, আমাদের সংবিধানের 39-এর 1-এ এটা গ্রান্টেড রয়েছে, এটা গৃহীত রয়েছে, যেটা স্বীকৃতি দেওয়া রয়েছে মতামত প্রকাশের স্বাধীনতা, আমাদের তারপর রয়েছে বিবেকের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা। আরো কি রয়েছে আমরা দেখি। আর্টিকেল 39(2), অনুচ্ছেদ 39 দিয়ে বলা হয়েছে দ্য রাইট অফ এভরি সিটিজেন টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল 39(2)(b), ফ্রিডম অফ দ্য প্রেস আর গ্রান্টেড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আর্টিকেল, বাংলাদেশের যে আর্টিকেল রয়েছে 39(2)(a) এবং 39(b), এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাও এখানে স্বীকৃতি রয়েছে। তাহলে বাংলাদেশের মিডিয়া বেসড পাবলিক স্পেয়ার এবং জনগণের মতামত প্রকাশের যে স্পেস, সেই জায়গাতে আমরা সাংবিধানিকভাবে আমাদের পাবলিক স্পেয়ার গঠনের সুযোগ আমরা দেখতে পাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা জনপরিসর গঠনের ক্ষেত্রে খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। সেটা হচ্ছে অবাধ তথ্য প্রবাহ। অবাধ তথ্য প্রবাহটা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ তথ্য প্রবাহ বিশেষ করে এখানে কি থাকতে হবে? অ্যাক্সেস টু অফিসিয়াল ইনফরমেশন, বা সরকারি তথ্যে প্রবেশাধিকার থাকতে হবে, ফ্রিডম অফ ইনফরমেশন, তথ্যের স্বাধীনতা থাকতে হবে, পাবলিক কালচার অফ ট্রান্সপারেন্সি, এবং হচ্ছে জনগণের যে স্বচ্ছতার যে চর্চা সেটার উপস্থিত থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশে 2009 সালে একটি অ্যাক্ট করা হয়েছে, এটা দ্য অফিসিয়াল ইনফরমেশন অ্যাক্ট, সরকারি তথ্য অধিকার আইন, যেটা 2009 সালে এটা এই ধরনের স্বাধীনতা, বিশেষ করে তথ্য পাওয়ার স্বাধীনতা বা কালচার অফ পাবলিক কালচার অফ ট্রান্সপারেন্সি, জনগণের যে স্বচ্ছতা চর্চার জায়গা, সেটা সৃষ্টি হয়েছে 2009 সালের অফিসিয়াল ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অফিসিয়াল তথ্য পাওয়ার ক্ষেত্রে বা কালচার অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা চর্চার ক্ষেত্রে আমাদের দেশে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন একটা সুযোগ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্ল্যাটফর্ম অফ সিটিজেন, যেটা পাবলিক স্পেয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বলতে বোঝাচ্ছে আসলে যে আমাদের দেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিচালনার সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে সাংবিধানিকভাবে প্ল্যাটফর্ম ফর সিটিজেন্স বা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো নন প্রফিটেবল, অলাভজনক সংগঠনগুলো কাজ করার সুযোগ রয়েছে। তারা জনগণের স্বার্থে কাজ করতে পারে, যেগুলো পাবলিক স্পেস হিসেবে বা জনপরিসর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম ফর সিটিজেন বা জনস্বার্থ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো এখানে কাজ করার সুযোগ রয়েছে। আরেকটি জায়গা হচ্ছে কমিউনিকেশন চ্যানেলস। কমিউনিকেশন চ্যানেলস আমাদের দেশে যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে বা প্রিন্ট মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে,
বা আমরা যেটাকে বলি এর মধ্য দিয়ে যে আমরা টক শো বা সোশ্যাল মিডিয়া রয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদের এই ধরনের মতামত প্রকাশের বা তথ্য শেয়ারের সুযোগগুলো কেমন রয়েছে, সেটার আইনগত ভিত্তি আসলে কতটুকু রয়েছে সেটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে প্রেস প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974, 1974 সালে প্রেস কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে কি করা হয়েছে, ফ্রি প্লুরাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সিস্টেম চালুর সুযোগ করা হয়েছে। তার অর্থ হচ্ছে মুক্ত এবং হচ্ছে বহুত্ববাদী স্বাধীন গণমাধ্যম সৃষ্টির সুযোগ রয়েছে। আরো কি রয়েছে এখানে, প্রিন্টিং প্রেস অ্যাক্ট রয়েছে, যেটা পাবলিকেশন অ্যাক্ট 1973 নামে পরিচিত। তার অর্থ হচ্ছে কোনো কেউ বা কোনো গোষ্ঠী বা যদি মনে করে যে আমরা একটা প্রকাশনা বের করব বা কোনো মিডিয়া খুলবো, তাহলে যার আইনগত ভিত্তি থাকার যে জায়গাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1974 সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট এবং হচ্ছে প্রিন্টিং প্রেস পাবলিকেশন অ্যাক্ট 1973 মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সুযোগ রয়েছে। এবং ফাইনালি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু, দ্যাট ইজ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, যে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত যে আইনটা রয়েছে 2018, এই পাবলিক স্পেয়ার গঠনকল্পে এই আইনটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ এই আইনটা আর মধ্য দিয়েই মানুষ তার সুচিন্তিত মতামত প্রকাশের ক্ষেত্রে এই আইনটা অনেকটাই ভূমিকা পালন করে, যে মানুষ কতটুকু কিভাবে কি মতামত প্রকাশ করছে সেটা সুচিন্তিত হওয়ার ক্ষেত্রে 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা ভূমিকা রয়েছে। তাহলে আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পাবলিক স্পেয়ার গঠনকল্পে যে ধরনের ইস্যুস গুলা, যে ধরনের বিষয়গুলোকে ভাবার বিষয় রয়েছে বা বিষয়গুলো দরকার, সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। যে আমাদের এখানে কনস্টিটিউশনালি বা সাংবিধানিকভাবে আমাদের অনেক সুযোগ দেওয়া রয়েছে এবং বিভিন্ন আইনগতভাবে অনেক সুযোগ দেওয়া রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে ফ্রিডম অফ অপিনিয়ন এক্সপ্রেশনের ব্যবহার করে আমরা পাবলিক স্পেয়ার গঠন করলে বাংলাদেশে কাজ করা যেতে পারে। ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের ক্ষেত্রে যেহেতু অফিসিয়াল ইনফরমেশন অ্যাক্ট রয়েছে 2009, সেটার মাধ্যমে তথ্য পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট সংগঠনের এখানে কাজ করার ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে সিভিল সোসাইটি গঠন এবং কার্যক্রম পরিচালনার এখানে সুযোগ আছে কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে, যেটা পাবলিক স্পেয়ার গঠন করতে পারে। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়ার প্রকাশের ক্ষেত্রে, মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে অনেকগুলো আইনগত ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং মতামত প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা প্র্যাকটিক্যাল ফর্মে পাবলিক স্পেয়ার গঠন করার ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলো আমরা এখানে দেখতে পেলাম। তাহলে পাবলিক স্পেয়ার গঠন কল্পে বাংলাদেশের এই ইস্যুগুলো ভাবতে হবে, ভাবার সুযোগ রয়েছে। যাই হোক, আমরা এখানে আমরা 4টি শিখনফলের বিষয়গুলো আমরা কভার করলাম। এখন আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ শিখনফল এবং সর্বশেষ শিখনফল, যেটি হচ্ছে যে পাবলিক স্পেস সম্পর্কে আমরা বা জনপরিসর সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম, তার উপাদানগুলো জানলাম, তার প্রকার কি সেগুলো জানার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম। ইভেন এমনকি বাংলাদেশে জনপরিসর কিভাবে গঠিত হতে পারে, কি কি উপাদান থাকতে পারে বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, ভাবতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে যে বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাহলে কেন প্রয়োজন পাবলিক স্পেস, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করি। ওয়াই পাবলিক স্পেয়ার ম্যাটার্স, পাবলিক স্পেয়ারটা কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা দেখি কি কারণে। প্রথম বলছে এক্সচেঞ্জিং অপিনিয়ন, মানে মতামতের যে বিনিময় রিগার্ডিং পাবলিক অ্যাফেয়ার্স। তার অর্থ হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে মতামতের যে এক্সচেঞ্জ বা বিনিময়টা সম্ভব হয় পাবলিক স্পেয়ার থাকলে। আর আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে কি হয়, জনপরিষদ থাকলে সেখানে ডিসকাসিং, আলোচনার সুযোগ হয়, ডেলিবারেটিং, সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয় এবং ইভেনচুয়ালি পরিশেষে ফর্মিং পাবলিক অপিনিয়ন, এবং যেটা কি করতে পারে, জনমত তৈরিতে সাহায্য করে। তাহলে আলোচনা, সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে কি হতে পারে, এই পরিষদ থাকার ফলে জনমত গঠন করতে পারে। আরো কি করতে পারে, শেয়ারিং ইনফরমেশন, এটার মধ্য দিয়ে এই পরিসরের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের জনস্বার্থ সংশ্লিষ্ট বা কমন কনসার্ন, সবার উদ্বেগের যে ব্যাপারগুলো রয়েছে, আলোচনার ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা ইনফরমেশন শেয়ার করতে পারে। তারা কি করতে পারে,
ডিবেট করতে পারে, বিতর্ক করতে পারে ওই বিষয়গুলো নিয়ে, এবং ফাইনালি তারা ডেলিবারেটিং করে সুচিন্তিত মতামত দিতে পারে। বিতর্কের মধ্য দিয়ে পজিটিভ নেগেটিভ বিষয়টা, ইতিবাচক নেতিবাচক বিষয়টা বের হয়ে আসে, এবং এই ইতিবাচক নেতিবাচক বিষয়টি ভাবনার মধ্য দিয়ে তারা সুচিন্তিত মতামত দিতে পারে। কমন কনসার্ন সংক্রান্ত সংশ্লিষ্ট যে উদ্বেগের ব্যাপার বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপার রয়েছে সে বিষয়ে তারা মতামত ব্যক্ত করতে পারে। আরো কি করতে পারে, এটা স্পেসেস অফ সিটিজেন এনগেজমেন্ট, এটা হচ্ছে জনগণের একটা যোগাযোগের বা অংশগ্রহণের একটা স্পেস জায়গা, যার মাধ্যমে কি করে দ্য গ্রুপস, কোন গ্রুপগুলো ওয়ার্কিং ফর দ্য পিপলস রাইটস, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত গ্রুপ কাজ করছে তার মধ্য দিয়ে এই জায়গাতে জনগণ অংশগ্রহণ করতে পারে। তাহলে এটা একটা পরিসর, যে পরিসরে জনগণের সুযোগ রয়েছে অংশগ্রহণ করতে পারে। পরিশেষে এখানে যে বিষয়টি আসছে যে ফর্মিং পাবলিক অপিনিয়ন ফর গুড গভর্নেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইনফরমেশন বা তথ্য শেয়ার হচ্ছে, জনগণ অংশগ্রহণ করছে, সুচিন্তিত মতামত বের হয়ে আসছে, যার মধ্য দিয়ে আলটিমেটলি কি হচ্ছে, পাবলিক অপিনিয়ন গঠন হচ্ছে, জনমত গঠন হচ্ছে, এবং মূলত ফর গুড গভর্নেন্স, এবং এই জনমতটা সুশাসনের উপরে ইতিবাচক প্রভাব ফেলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাষ্ট্র বর্তমানে পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ভালোভাবে চলছে কিনা সেটা সুশাসন। সুশাসনের উপর যেহেতু পাবলিক অপিনিয়নের প্রভাব রয়েছে, আর পাবলিক অপিনিয়ন সৃষ্টিতে যেহেতু পাবলিক স্পেয়ার বা জনপরিসরের ভূমিকা রয়েছে, তাহলে আমরা বলতে পারি জনপরিসর, পাবলিক অপিনিয়ন জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমাদের এটি ছিল আজকের পঞ্চম শিক্ষণফল, যে পাবলিক স্পেয়ার কেন ম্যাটার্স। তাহলে আমরা মোটামুটি আজকের এই সেশনে 5টি শিক্ষণফল কভার করলাম। আমরা একটু অল্প সময়, আমাদের সময় খুবই সীমাবদ্ধ, অল্প সময়ের মধ্যে একটু দেখে আসি আমাদের কোন কোন বিষয়গুলো আমরা এখানে কভার করলাম। আমরা প্রথমে যেটা ফোকাস করেছিলাম যে এই যে ছবিগুলো আমাদেরকে ভূমিকা রাখবে, যে আসলে জনপরিসরটা কোথায় রয়েছে সেই জায়গাটা কভার করার জন্য আমরা একটা কমন কনসার্ন করোনা ভাইরাস দিয়ে আমরা সেটা চেক করার চেষ্টা করেছিলাম যে এই জায়গাগুলো কোথায় কোথায় কভার করছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে পাবলিক স্পেয়ার হচ্ছে একটা মধ্যবর্তী জায়গায় অবস্থিত, রাষ্ট্র এবং জনগণের মধ্যবর্তী এরিয়াতে, যেখানে জনগণ অংশগ্রহণ করে, তারা কি করে বিভিন্ন মতামত ব্যক্ত করে, তারা আলোচনা করে, এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জনমত সৃষ্টি হয়। এবং পাবলিক স্পেয়ারের ক্ষেত্রে মিডিয়া একটা বড় পার্টনার বা বড় অংশ হিসেবে কাজ করে। এবং আমরা আরো দেখতে পেয়েছি এলিমেন্টস হিসেবে পাবলিক স্পেয়ারে আমরা বেশ কয়েকটি এলিমেন্টস দেখেছি, ভলান্টারি অ্যাসোসিয়েশন, পাবলিক স্পেসেস, মিডিয়া এক্সপ্রেশনের মধ্যে নিউজ পেপার, জার্নাল এটসেট্রা। আমরা দেখেছি ধরনের মধ্যে জনপরিসরের ধরন কয় ধরনের হতে পারে। আমরা বলেছি সিভিক অর্গানাইজেশন বেস্ট পাবলিক স্পেয়ার, সেটা হচ্ছে জনসংগঠন ভিত্তিক পাবলিক স্পেয়ার হতে পারে। মিডিয়া বেস্ট পাবলিক স্পেয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন টক শো, ফেসবুক এটসেট্রা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ধরন। আরো হতে পারে কি পাবলিক স্পেস বেস্ট পাবলিক স্পেয়ার, মানে জনগণ যেখানে যাতায়াতের সুযোগ থাকে, যেমন কফি হাউস, টি স্টলে, এই সমস্ত ভিত্তিক পাবলিক স্পেয়ার বা জনপরিসর হতে পারে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলেছি বাংলাদেশে পাবলিক স্পেয়ার গঠন বা জনপরিসর গঠনের ক্ষেত্রে ফ্রিডম অফ অপিনিয়ন এক্সপ্রেশনের যে জায়গাটা সাংবিধানিকভাবে গ্রান্টেড রয়েছে সেটা দেখেছি। এখানে ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের ক্ষেত্রে অফিসিয়াল ইনফরমেশন অ্যাক্ট 2009 আমরা দেখেছি। এখানে সিভিল সোসাইটির রাইট রয়েছে কাজ করার সাংবিধানিকভাবে, এবং কমিউনিকেশন চ্যানেল বা বিভিন্ন মিডিয়া প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন আইনগত সুযোগ এখানে রয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং ফাইনালি আমরা বলেছি পাবলিক স্পেয়ার পাবলিক অপিনিয়ন সৃষ্টি করার মাধ্যমে গুড গভর্নেন্সের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা দেখতে পেলাম যে পাবলিক স্পেয়ার অবশ্যই ম্যাটার। তাহলে আমরা এই সীমিত সময়ের মধ্যে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি পাবলিক স্পেয়ার কি, কেন ম্যাটার। যদি তোমরা আরো পূর্ণাঙ্গভাবে জানতে চাও, আরো বেশি জানতে চাও, তাহলে আমরা এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি, রেফারেন্সগুলো তোমাদের কাজে লাগবে। যাই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই শ্রেণী কার্যক্রম তোমাদের সহায়ক কার্যক্রম হিসাবে তোমরা যদি এটাকে নিতে পারো এবং এটা থেকে নিজেদেরকে জ্ঞান চর্চাকে অব্যাহত রাখো, তাহলে আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে এই সেশনগুলো আয়োজন করেছে সেটা ফলদায়ক হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সেশন উপভোগ করার জন্য। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।